আসসালামু আলাইকুম ইব্রান। তো চলো আমরা শুরু করি আমাদের পরবর্তী যে বিষয়টা জানার ছিল আমাদের সেটা হচ্ছে আহ, ছোট একটি বিষয়, সেটা হচ্ছে কনস্ট্যান্ট এবং হচ্ছে ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার। সো দেখো, কনস্ট্যান্ট জিনিসটা কি আমি তোমাদের আগেই বলেছিলাম যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম রচনার ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের কনস্ট্যান্ট ইউজ করতেও হইতে পারে। যেরকম হচ্ছে যদি তুমি পায়ের ভ্যালুটা দেখো, যেটা হচ্ছে 3.1416, কিংবা এমন কোনো মান যেটাকে তুমি কনস্ট্যান্ট হিসেবে রাখতে চাও, সেইটা হচ্ছে যেটা ভাবে কোনোভাবেই প্রোগ্রামের কোনোভাবেই কোনো জায়গাতে যাতে চেঞ্জ না করা যায়, সেইটা হচ্ছে মূলত তোমাদের ধ্রুবক বা কনস্ট্যান্ট। প্রোগ্রাম নির্বাহের সময় সি প্রোগ্রামিং ভাষায় এমন কিছু মান আছে যা কখনো পরিবর্তন হয় না, যেমন পাই এর মান, যা কখনো পরিবর্তন হয় না। প্রোগ্রাম নির্বাহের সময় যে রাশির মান অপরিবর্তিত থাকে তাকে কনস্ট্যান্ট বা ধ্রুবক বলা হয়। এর জন্য আমাদের কনস্ট্যান্ট কিওয়ার্ড ব্যবহার করতে হয় অথবা হ্যাশ ডিফাইন প্রিপ্রসেসর ব্যবহার করা হয়, যেটা তোমাদেরকে আগেই আমি এক্সপ্লেন করেছি। তো এখন আর বললাম না, তবে এই কনস্ট্যান্ট কিওয়ার্ডটা ব্যবহার করা যায় যা আমরা পরবর্তীতে কোনো জায়গায় কাজে লাগলে ওটা আমরা ইউজ করব। তো দেখো, এখন হচ্ছে ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার। সি প্রোগ্রামে কিছু ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার ব্যবহার করা হয় যা আউটপুট ফাংশন হিসেবে কাজ করে। সাধারণত ব্যাকস্ল্যাশ দেওয়ার পর একটি ক্যারেক্টার ব্যবহার করা হয় যা একটি নির্দিষ্ট ফাংশন হিসেবে কাজ করে। এগুলোকে স্কেপ সিকোয়েন্সও বলা হয়। তো এটা একটা মনে রাখবা যে ব্যাকস্ল্যাশ ক্যারেক্টারকে কি বলা হয়, এটা একটা শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। এটা হচ্ছে স্কেপ সিকোয়েন্স। তো চলো আমরা একটা উদাহরণ দেখি। তো দেখো, এই জায়গায় হচ্ছে আমরা বিভিন্ন ধরনের যে স্কেপ সিকোয়েন্স বা ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার আছে ওইগুলো হচ্ছে আমরা জায়গা দিছি। দেখো, এই যে ব্যাকস্ল্যাশের যে তোমার এই যে এই যে একটা দোয়া আছে, এটাকে হচ্ছে সেমিক্লোন না কি যেন বলে, সরি মনে পড়তেছে না। তো এটা হচ্ছে আমাদের সিঙ্গেল কোয়াট, এরপরে এই ব্যাকস্ল্যাশ দেওয়ার পর দুইটা থাকলে এটা হচ্ছে ডাবল কোয়াট, এরপরে শুধু দুইটা ব্যাকস্ল্যাশ থাকলে আমাদের শুধু একটা সিঙ্গেল ব্যাকস্ল্যাশ আসবে। তো এইভাবে বিভিন্ন ধরনের ব্যাকস্ল্যাশ আছে, তোমরা হচ্ছে প্রোগ্রাম করার সময় যদি করো তাহলে হচ্ছে আমাদের ট্রাই করে দেখতে পারো বিভিন্ন ধরনের ব্ল্যাক স্ল্যাশ। তো এর মধ্যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাক স্ল্যাশ লাগে সেটা মূলত হচ্ছে আমাদের ব্যাক স্ল্যাশ এন। তো ব্যাক স্ল্যাশ এন জিনিসটা কি, যে ব্যাক স্ল্যাশ এন মূলত হচ্ছে তুমি প্রোগ্রাম লেখার পরে তোমাকে একটি নতুন লাইনে প্রোগ্রামটা লিখবে। তো এইটার জন্য আমাদের হচ্ছে ব্যাক স্ল্যাশ ইউজ করা হয়, এবং ভার্টিক্যাল ট্যাব, হরিজন্টাল ট্যাবের জন্য টিভি ইউজ করা হয়। তো এগুলো তোমরা বিভিন্নভাবে দিয়ে দেখতে পারো, ট্রাই করতে পারো। তো আহ, এর পরবর্তীতে আমি তোমাদেরকে যে বিষয়টা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আমাদের আহ, কি ভেরিয়েবল বা চলক। বাংলায় বলে চলক এবং ইংলিশে বলে ভেরিয়েবল। তো ভেরিয়েবল জিনিসটি কি, চলো এটা আমরা একটা বোঝার চেষ্টা করি। সাপোজ ধরো তোমার কাছে এই জায়গায় একটা ব্যাগ আছে। তো তুমি এই ব্যাগের নাম দিলা, সেটা হচ্ছে গিয়া সাপোজ ধরো এক্স। তুমি এই ব্যাগের নাম দিছো এক্স, এবং এই ব্যাগের ভিতরে তুমি বিভিন্ন ধরনের জিনিসপাতি রাখতে পারো। এই ব্যাগের ভিতরে তুমি বই রাখতে পারো, এই ব্যাগের ভিতরে তুমি খাতা রাখতে পারো, এই ব্যাগের ভিতরে তুমি অনেক কিছু রাখতে পারো, বিভিন্ন টাইপের বিভিন্ন ধরনের জিনিস রাখতে পারো। তো তোমাকে প্রথমেই প্রোগ্রাম শুরু করার আগেই, তো আমরা যদি কোনো প্রোগ্রাম শুরু করি তাহলে আমার প্রথমে কি এই ব্যাগের একটা নাম দিয়ে দিতে হবে, যেটাকে আমরা বলবো ভেরিয়েবল নেম। এই যে এক্সটা হচ্ছে ভেরিয়েবল নেম, এবং এই যে স্টোরেজটা, সেটা হচ্ছে আমাদের একটা ভেরিয়েবলের পর আমরা ডিক্লেয়ার করার পর যেটা পাবো সেটা হচ্ছে আমাদের স্টোরেজ। এবং এই ব্যাগের ভিতরে রাখার জন্য আমাদের একটা অ্যাসাইন দিতে হয়, মানে এই যে সমান সমান যেটা, এটা হচ্ছে আমরা অ্যাসাইন করি। এবং এই ব্যাগের ভিতর কি টাইপের জিনিস রাখবো সেটার জন্য আমাদের ডাটা টাইপটা দিয়ে দিতে হয়। যেমন আমি যদি এই জায়গায় ইন্ট দেই, তাহলে এই জায়গায় আমি ইন্টিজার টাইপের ডাটা রাখতে পারবো, কিন্তু ফ্লোট টাইপের ডাটা রাখতে পারবো না। এরপরে আমরা যদি এই জায়গায় ডাবল দেই, ডিও ডাবল দেই, ডাবল রাখতে পারবো। এরপরে তুমি ফ্লট ফ্লট টাইপে রাখতে পারবো, CHAR, মানে বিভিন্ন ধরনের টাইপের ডাটা টাইপ দিয়ে আমরা এই ব্যাগটাকে ভেরিয়েবল নেমটাকে ডাটা টাইপ দিয়ে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের মান অ্যাসাইন করে দিতে পারি। তো এইটাই হচ্ছে আমাদের মূলত চলক বা ভেরিয়েবল। তো তুমি যদি যখন সাপোজ ধরো আমি লিখলাম ইন্ট, এবং আমি দিলাম এটার নাম ধরো হচ্ছে গিয়া কি দিতে পারি, সাম। ঠিক আছে। তো এই যে সাম নামের আমার একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়ে গেল, মানে সাম নামের হচ্ছে আমার একটা ব্যাগ ক্রিয়েট হইলো, এবং এই সামের ব্যাগ হয়ে গেল, সরি এটা হবে সাম। সাম নামের একটা ব্যাগ ক্রিয়েট হয়ে গেল, এবং এটার ডাটা টাইপটা হচ্ছে ইন, এবং এটার ভিতরে আমি অ্যাসাইন করলাম 20, এবং এটা আমি দিয়ে দিলাম। তার মানে কি এটার ভিতরে 20 চলে গেছে। এবং পরবর্তীতে আমি যদি হচ্ছে এই যে সাম নামটা আছে এটাকে যদি আমি আবার লিখি, ঠিক আছে, এরপর যদি আমি 30 অ্যাসাইন করে দেই, 30 অ্যাসাইন করে দেই, তখন কিন্তু আবার পরবর্তীতে
20 তা থাকবে না, হয়ে যাবে কত 30। তো তার মানে কি আমি ভেরিয়েবলে যে অ্যাসাইন করা মানটা এটা আমি পরবর্তীতে চেঞ্জ করতে পারি। তো এইটাই হচ্ছে আমাদের মূলত ভেরিয়েবল। এবং আমি যদি এখন বইয়ের ভাষায় বলতে চাই যে বইয়ের ভাষায় কি বলা হয়েছে, দেখো এই জায়গায় বলা হয়েছে যে সি ভাষায়, জাস্ট এ মিনিট, সি ভাষায় মেমোরিতে ডাটা সংরক্ষণ করতে যে নাম ব্যবহৃত হয় তাকে চলক বা ভেরিয়েবল বলা হয়। চলক হলো মেমোরির লোকেশনের নাম বা ঠিকানা, যেটা তোমাদের অবশ্যই বললাম। তা আমি তো এই যে তোমাদের ব্যাগ হিসেবে দেখাইছি, তো এই জায়গায় ব্যাগ না, এগুলো মূলত হচ্ছে আমাদের মেমোরির লোকেশন। ওই লোকেশনে একটা জায়গা ক্রিয়েট হচ্ছে এবং ওটার ভিতরে 20 আমাদের অ্যাসাইন হচ্ছে। প্রোগ্রাম যখন কোনো ডাটা নিয়ে কাজ করা হয় প্রাথমিকভাবে সেগুলো কম্পিউটারে মেমোরিতে রাখা হয় বা র্যামে রাখে। এক্ষেত্রে মেমোরি অ্যাড্রেস সরাসরি ব্যবহার না করে একটি নাম দিয়ে ওই নামের অধীনে ডাটা রাখে এবং ওই নামকেই ভেরিয়েবল বলা হয়। তো ডাটা ধরনের উপর ভিত্তি করে সি ল্যাঙ্গুয়েজ 3 ধরনের ডাটা ভেরিয়েবল ব্যবহার করা হয়, যথা ক্যারেক্টার ভেরিয়েবল যেটাকে বলেছিলাম চিএচআর, ইন্টিজারের জন্য আইএনটি এবং ফ্লোটের জন্য ফ্লোট। এর পরবর্তীতে তোমাদের আর একটা দুইটা জিনিস জানতে হবে, একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। তো লোকাল এবং গ্লোবাল ভেরিয়েবল জিনিসটা কি? দেখো, কোনো ফাংশনের মধ্যে ভেরিয়েবল ডিক্লেয়ার করলে তাকে উক্ত ফাংশনের লোকাল ভেরিয়েবল বলা হয়। তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, দেখো কি বলছে যে কোনো ফাংশনের মধ্যে ভেরিয়েবল ডিক্লেয়ার করলে তাকে উক্ত ফাংশনের লোকাল ভেরিয়েবল বলা হয়। তুমি যদি কোনো ফাংশনের ভিতরে কোনো ভেরিয়েবল ক্রিয়েট করো তাকে ওই ফাংশনের লোকাল ভেরিয়েবল বলা হয়। কোনো ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করা লোকাল ভেরিয়েবল উক্ত ফাংশনের বাইরে ব্যবহার করা যায় না। তার মানে কি তুমি যে ফাংশনের ভিতরে ভেরিয়েবলটা ক্রিয়েট করছো তুমি ওই ফাংশন ছাড়া ওইটা আর ইউজ করতে পারবা না। লোকাল ভেরিয়েবলের কর্মকাণ্ড শুধুমাত্র সংশ্লিষ্ট ফাংশনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। ভিন্ন ভিন্ন ফাংশনে একই নামের লোকাল ভেরিয়েবল থাকতে পারে। এরপর হচ্ছে আমাদের গ্লোবাল ভেরিয়েবল। তো গ্লোবাল ভেরিয়েবলটা কি? সকল ফাংশনের বাইরে গিয়ে প্রোগ্রামের শুরুতে ডিক্লেয়ার করা ভেরিয়েবলকে গ্লোবাল ভেরিয়েবল বলা হয়। তার মানে কি তুমি যে লোকাল ভেরিয়েবল ছিল একটা একটা ফাংশনের ভিতরে আমরা যা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম সেটা আমাদের হচ্ছে গিয়া লোকাল ভেরিয়েবল। এবং হচ্ছে গ্লোবাল ভেরিয়েবলটা হচ্ছে ওই যে ফাংশন আছে কোনো ফাংশনের ভিতরে না, এটা থাকবে সবার উপরে। এইটাই হচ্ছে আমাদের গ্লোবাল ভেরিয়েবল। গ্লোবাল ভেরিয়েবল সাধারণত প্রোগ্রামের শুরুতেই ডিক্লেয়ার করা হয়, কোনো ফাংশনের ভিতরে না। এটা হচ্ছে আমাদের ফাংশনের বাইরে, শুরুতেই ডিক্লেয়ার করে নিতে হয়। গ্লোবাল ভেরিয়েবলের কর্মকাণ্ড কোনো ফাংশনের মধ্যে সীমাবদ্ধ থাকে না। তো আমি যদি তোমাদেরকে এটা বুঝাই তোমরা হয়তো বা ক্লিয়ারলি বুঝতে পারবে না, তবে এর জন্য আমি হচ্ছে তোমাদেরকে কোড ব্লকসে নিয়ে যাবো এবং সি প্রোগ্রাম করে দেখাবো যে সে কিভাবে কাজ করে। তো দেখো, তোমরা যদি যে খেয়াল করো তো আমাদের শুরুতে কিন্তু হ্যাশ ইনক্লুড stdio ডট sh লিখতে হবে। এরপর ইন গ্লোবাল var ইজ ইকুয়াল টু বা অ্যাসাইন করে দিলাম 100। গ্লোবাল ভেরিয়েবল, এই যে এইটা আমাদের গ্লোবাল ভেরিয়েবল, আমাদের প্রোগ্রাম শুরু করতে থেকে ইন্ট মেইন ফাংশনের ভিতর থেকে। এই দেখো ইন্ট মেইন ফাংশনের ভিতরে কিন্তু আমাদের লোকাল ভেরিয়েবল নামের একটা ভেরিয়েবল ক্রিয়েট করা আছে এবং ওটার ভিতরে আমরা 20 অ্যাসাইন করে দিছি। এইটা হচ্ছে আমাদের মেইন ফাংশনের ভিতরে লোকাল ভেরিয়েবল। এবং এই যে মেইন ফাংশনের বাইরে গিয়ে আমরা একটা গ্লোবাল ভেরিয়েবল ইউজ করলাম, এটা হচ্ছে আমাদের গ্লোবাল ভেরিয়েবল। তো এই দেখো, এখন আমি যদি লোকাল ভেরিয়েবলটা প্রিন্ট করতে চাই এটাও প্রিন্ট হবে, আবার যদি আমি গ্লোবাল ভেরিয়েবলটা প্রিন্ট করতে চাই এটাই হবে। ঠিক আছে? তো আমরা যেহেতু প্রোগ্রামের বাইরে যেটা ক্রিয়েট করছি ওটা হচ্ছে আমাদের গ্লোবালি, এবং আমরা লোকাল ভেরিয়েবল যেটা ইউজ করছি ফাংশনের ভিতরে হচ্ছে আমার লোকাল ভেরিয়েবল। বুঝতে পারছো? তো এইভাবে হচ্ছে আমাদের লোকাল এবং গ্লোবাল ভেরিয়েবল কাজ করে। এখন আমি যদি এটা কম্পাইল এবং রান করি তো তোমরা দেখতে পাবে, হ্যাঁ, দেখো দেখাচ্ছে যে এই যে গ্লোবাল ভেরিয়েবল 100 এবং লোকাল ভেরিয়েবল 20। সো দেখো, এখন আমি যদি হচ্ছে একটু চেঞ্জ করে দেই, সাপোজ ধরো হ্যাঁ প্রোগ্রামে যাই, যদি ধরো এইটা হচ্ছে আমাদের দিয়ে দিলাম, চেঞ্জ করে 1 দিয়ে দিলাম। ঠিক আছে? এবং এটা চেঞ্জ করে উম, আচ্ছা আচ্ছা আচ্ছা, ধরো আচ্ছা ঠিক আছে। তো আমি যেটা করতে চাইছিলাম, হুম, আচ্ছা ঠিক আছে। তো এই যে গ্লোবাল ভেরিয়েবলটা এবং এই যে লোকাল ভেরিয়েবলটা এই দুইটা কিন্তু আমরা এই জায়গায় প্রিন্ট করতে পারতেছি। ঠিক আছে? এখন এমন যদি হইতো যে এই যে গ্লোবাল ভেরিয়েবলটা এইটা যদি আমি ভিতরে দিতাম তাহলে কিন্তু এটা আবার আমাদের লোকাল ভেরিয়েবল হয়ে যেত। তখন কিন্তু অন্য কোনো ফাংশন এটা আবার কে ইউজ করতে পারতো না। ঠিক আছে? তো এটা আমাদেরকে বুঝতে হবে।
এখন আমরা চলে যাই আমাদের পরবর্তীতে যে বিষয়টা জানার ছিল, যে লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবল। আশা করি তোমরা বুঝতে পারছো। এবং ভেরিয়েবলের নামকরণ, তো আমরা যে ভেরিয়েবলটা শিখলাম, এই ভেরিয়েবলগুলার নামকরণ করার জন্য আমাদের কিছু বিধিনিষেধ ইউজ করতে হবে বা বিধিনিষেধ আমাদের ফলো করতে হবে, যাতে আমাদের ভেরিয়েবলের নামকরণটা আমাদের ফ্রুটফুল হয়। তো এর জন্য আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে, যে ভেরিয়েবলের যে প্রথম অক্ষরটি অবশ্যই এ থেকে জেড হতে হবে। কোনো ইন্টিজার টাইপের কিছু হলে চলবে না, আমাদের হতে হবে কি অবশ্যই ক্যারেক্টার টাইপের শুরু হতে হবে, হয় বড় হাতের হয় ছোট হাতের দিয়ে শুরু হতে হবে। ভেরিয়েবলের প্রথম অক্ষরটির পরে ভেরিয়েবলের নামকরণ কেবল অ্যালফাবেটিক ক্যারেক্টার এবং ডিজিট এবং আন্ডারস্কোর ও ডলার ব্যতীত অন্য কোনো ক্যারেক্টার ব্যবহার করা যাবে না। তাহলে কি, প্রথম অক্ষরটির পরে ভেরিয়েবল নামকরণ করলে আলফাবেটিক ক্যারেক্টার এ টু জেড এবং 01 এবং আন্ডারস্কোর এবং ডলার চিহ্ন এইটা ছাড়া অন্য কিছু ব্যবহার করলে তোমার ভেরিয়েবল নামকরণটা হবে না। এরপরে একই ফাংশনের একই নামে দুই বা ততোধিক ভেরিয়েবল ঘোষণা করা যায় না। তোমার মেইন ফাংশন তুমি লিখছো, ওইটার ভিতরে তুমি সেম ভেরিয়েবল নেমে ধরো ভি, আবার ওই সেম ভেরিয়েবল নাম আরেকটা লিখছো, তুমি লিখতে পারবে না, তোমার এটা ভুল হবে। এরপরে ভেরিয়েবলের নাম ডিজিট বা অঙ্ক দিয়ে শুরু হতে পারে না। তুমি কখনোই কোনো ভেরিয়েবলের নাম কি, ধরো সাপোজ 1 দিলাম, ইন্ট 1 ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 1 ইজ ইকুয়াল টু আমি দিলাম হচ্ছে ধরো 20। কোনোভাবে তুমি ইন্টিজার টাইপের এই যে ভেরিয়েবল নেম দিতে পারবে না, এটা হবে না, এটা ভুল, এটা মানে চলবে না। ভেরিয়েবলের নামকরণ ইংরেজি ছোট বড় হাতের অক্ষরগুলো আলাদা অর্থ বহন করে, তাই মাই রোল এবং ভেরিয়েবল ঘোষণা করে একে অপরের মাই রোল নাম ব্যবহার করা যায় না। ঠিক আছে, তুমি ধরো হচ্ছে একটি ভেরিয়েবল নাম দিলে হচ্ছে মাই রোল, ঠিক আছে, এবং আরেকটা নাম দিলা এম ওয়াই মাই আর ও ডাবল এ রোল, দুইটা কিন্তু দুইটা ভিন্ন ভেরিয়েবল নেম। তো এটা তোমাদের মাথায় রাখতে হবে। কিওয়ার্ড, ফাংশন, স্টেটমেন্ট, রিজার্ভ ওয়ার্ড ইত্যাদির নাম ভেরিয়েবল হিসেবে ব্যবহার করা যায় না। এটা বিষয়টা হচ্ছে, ধরো তুমি হচ্ছে ইন্ট, এটা ডাটা টাইপ, এটা আমাদের একটা কিওয়ার্ড, রিজার্ভ কিওয়ার্ড। তো এটা যদি তুমি আবার ভেরিয়েবল নেম হিসেবে দিতে চাও এবং 20 অ্যাসাইন করে দাও, কিন্তু এটা হবে না, কারণ এটা কি আমাদের রিজার্ভ কিওয়ার্ড, এটা আমাদের কখনোই ভেরিয়েবলের নেম হতে পারে না। এরপর হচ্ছে ভেরিয়েবলের নামকরণের সর্বাধিক 31 ক্যারেক্টার ব্যবহার করা যায়। তুমি ভেরিয়েবলের নাম তুমি হচ্ছে কোনোভাবেই 31 ক্যারেক্টারের উপরে লিখতে পারবে না, এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। তো এগুলো হচ্ছে তোমরা দেখে নেবে, যেগুলো হচ্ছে আমাদের ভেরিয়েবল ডিক্লারেশনের ক্ষেত্রে বা ভেরিয়েবলের নামকরণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী লেকচার ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রেখে আমি শেষ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।